নেপালের ইতিহাস দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ঐতিহ্যের ধারক। হিমালয়ের কোলে অবস্থিত এই দেশটি হাজার বছরের সভ্যতা, ধর্মীয় বৈচিত্র্য, রাজনীতি ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত নেপাল নানা উত্থান পতনের মধ্য দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে। এই ইতিহাস শুধু একটি দেশের নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ও রাজনৈতিক বিকাশের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রাগৈতিহাসিক যুগে নেপাল অঞ্চলে মানুষের বসবাস শুরু হয়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে কাঠমান্ডু উপত্যকায় প্রায় ৯,০০০ বছর আগে মানব বসতি গড়ে উঠেছিল। এই অঞ্চলের উর্বর ভূমি, নদ-নদী এবং পাহাড়ি পরিবেশ মানুষের বসবাসের জন্য উপযোগী ছিল। প্রাচীনকাল থেকেই তিব্বত ও ভারতের মধ্যবর্তী অবস্থানের কারণে নেপাল বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নেপালের প্রাচীন ইতিহাসে কিরাতদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কিরাতরা ছিল নেপালের প্রথম শাসক গোষ্ঠী, যারা দীর্ঘ সময় ধরে এই অঞ্চল শাসন করেছিল। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৮০০ অব্দ থেকে খ্রিস্টীয় ৩০০ অব্দ পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। কিরাত রাজারা সাহসিকতা ও প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত ছিলেন। তাদের সময়ে কৃষি, পশুপালন এবং বাণিজ্যের ব্যাপক উন্নতি ঘটে। নেপালের ইতিহাসে কিরাতদের অবদান আজও স্মরণীয়। কিরাতদের পর নেপালে লিচ্ছবি রাজবংশের উত্থান ঘটে, যা নেপালের ইতিহাসে এক স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। চতুর্থ শতাব্দীতে লিচ্ছবি শাসন প্রতিষ্ঠিত হয় এবং অষ্টম শতাব্দী পর্যন্ত তাদের শাসন অব্যাহত ছিল। এই সময়ে নেপালে শিল্প, সাহিত্য, স্থাপত্য ও ধর্মীয় সংস্কৃতির অসাধারণ বিকাশ ঘটে। লিচ্ছবি রাজারা দক্ষ প্রশাসক ছিলেন এবং তারা নেপালের অর্থনীতি ও সামাজিক কাঠামোকে শক্তিশালী করে তোলেন। লিচ্ছবি যুগে হিন্দু ও বৌদ্ধ ধর্মের সমন্বয় দেখা যায়। এই সময়ে বহু মন্দির, বিহার ও স্তূপ নির্মিত হয়। পাথরে খোদাই করা শিলালিপি থেকে সেই সময়কার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। রাজা মানদেব এই যুগের অন্যতম বিখ্যাত শাসক ছিলেন। তার শাসনামলে নেপালে স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়। লিচ্ছবি রাজবংশের পতনের পর নেপালে মল্ল যুগের সূচনা হয়। দ্বাদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত মল্ল রাজারা নেপাল শাসন করেন। এই সময়ে কাঠমান্ডু উপত্যকা শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যের কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে। ভক্তপুর, পাটান এবং কাঠমান্ডু শহর তিনটি পৃথক রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। প্রতিটি রাজ্য নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তোলে এবং পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়। মল্লযুগে নেপালের স্থাপত্যকলার অসাধারণ উন্নতি ঘটে। কাঠ ও ইটের তৈরি মন্দির, প্রাসাদ ও চত্বর আজও সেই যুগের গৌরব বহন করে। কাঠমান্ডুর দরবার স্কোয়ার, পাটানের ঐতিহাসিক স্থাপনা এবং ভক্তপুরের প্রাচীন নিদর্শনসমূহ মল্লযুগের শিল্প সৌন্দর্যের অনন্য উদাহরণ। এই সময়ে নেপাল আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে ওঠে। তবে মল্ল রাজাদের মধ্যে দ্বন্দ্ব ও বিভক্তি নেপালের রাজনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করে তোলে। এই দুর্বলতার সুযোগ নিয়ে গোর্খা রাজ্যের রাজা পৃথ্বীনারায়ণ শাহ নেপালকে একীভূত করার উদ্যোগ নেন। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে তিনি কাঠমান্ডু উপত্যকা দখল করে নেপালের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। ১৭৬৮ সালে কাঠমান্ডু জয়ের মাধ্যমে নেপালে একীকরণ সম্পন্ন হয় এবং তিনি আধুনিক নেপালের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। পৃথ্বীনারায়ণ শাহ নেপালকে একটি শক্তিশালী ও স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দেশকে বিদেশি প্রভাব থেকে রক্ষা করার জন্য বিচক্ষণ নীতি গ্রহণ করেন। তার বিখ্যাত উক্তি, নেপাল দুই বৃহৎ পাথরের মাঝে থাকা একটি কন্দমূল, ভারত ও চীনের মধ্যবর্তী নেপালের কৌশলগত অবস্থানকে নির্দেশ করে। পৃথ্বীনারায়ণ শাহের মৃত্যুর পর শাহ রাজবংশ নেপাল শাসন করতে থাকে। ঊনবিংশ শতাব্দীতে নেপাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা অ্যাংলো নেপাল যুদ্ধ নামে পরিচিত। ১৮১৪ থেকে ১৮১৬ সাল পর্যন্ত এই যুদ্ধ চলে। যুদ্ধের পর সুগৌলি চুক্তির মাধ্যমে নেপাল তার কিছু ভূখণ্ড হারায়, তবে স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়। এই চুক্তির ফলে নেপালের বর্তমান সীমানা নির্ধারিত হয়। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রানা শাসনের সূচনা হয়। ১৮৪৬ সালের কোট হত্যাকাণ্ডের পর জং বাহাদুর রানা ক্ষমতা দখল করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে বংশানুক্রমিক শাসন প্রতিষ্ঠা করেন। রানা শাসন প্রায় এক শতাব্দী স্থায়ী হয়।
এই সময়ে রাজারা নামমাত্র ক্ষমতায় থাকলেও প্রকৃত ক্ষমতা রানা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত ছিল। রানা যুগে নেপাল বাইরের বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে প্রশাসনিক সংস্কার, সামরিক উন্নয়ন এবং কিছু আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়। কিন্তু সাধারণ জনগণ রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। শিক্ষা ও উন্নয়নের সুযোগ সীমিত ছিল, ফলে জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। ২০ শতকের মাঝামাঝি সময়ে গণতন্ত্র আন্দোলন জোরদার হয়। ১৯৫১ সালে রানা শাসনের অবসান ঘটে এবং নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। এই সময়ে রাজা ত্রিভুবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর নেপাল ধীরে ধীরে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে অগ্রসর হতে শুরু করে। এই দীর্ঘ ঐতিহাসিক পথচলায় নেপাল তার স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছে। ধর্মীয় সহনশীলতা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্য নেপালকে বিশ্বে অনন্য মর্যাদা প্রদান করেছে। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের এই ইতিহাস মানব সমাজের সংগ্রাম, সৃজনশীলতা ও স্থিতিশীলতার এক অনন্য উদাহরণ। লিচ্ছবি যুগের অবসানের পর নেপালের ইতিহাসে এক পরিবর্তনশীল ও গতিশীল অধ্যায়ের সূচনা ঘটে, যা সাধারণভাবে মধ্যযুগ হিসেবে পরিচিত। এই সময়টি রাজনৈতিক অস্থিরতা, সাংস্কৃতিক বিকাশ এবং অর্থনৈতিক সমৃদ্ধির এক অনন্য সমন্বয় ছিল। সপ্তম শতাব্দীর পর লিচ্ছবি শাসনের দুর্বলতা দেখা দিলে নেপালের ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে এবং এক দীর্ঘ অন্তর্বর্তীকাল শুরু হয়, যা ইতিহাসে ঠাকুরি যুগ নামে পরিচিত। ঠাকুরি শাসকরা লিচ্ছবি ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখলেও তাদের প্রশাসনিক কাঠামো ছিল তুলনামূলকভাবে দুর্বল। এই সময়ে কেন্দ্রীয় ক্ষমতা শিথিল হয়ে পড়ে এবং আঞ্চলিক শাসকদের প্রভাব বৃদ্ধি পায়, ফলে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। তবুও এই যুগে ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন স্থবির হয়ে পড়েনি। হিন্দু ও বৌদ্ধ ধর্মের সহাবস্থান বজায় ছিল এবং নেপালের সামাজিক কাঠামো ধীরে ধীরে নতুন রূপ লাভ করতে থাকে। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নেপাল ভারত ও তিব্বতের মধ্যবর্তী বাণিজ্য পথ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাঠমান্ডু উপত্যকা এই বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হয়। তিব্বত থেকে লবণ, পশম ও স্বর্ণ এবং ভারত থেকে মশলা, বস্ত্র ও ধাতব সামগ্রী নেপালের মাধ্যমে আদান-প্রদান হতো। এই বাণিজ্যিক যোগাযোগ নেপালের অর্থনীতিকে শক্তিশালী করে এবং সংস্কৃতির বিকাশে সহায়ক ভূমিকা রাখে। এই সময়ে নেপালে নেওয়ার বা নেওয়ারি সংস্কৃতির উত্থান ঘটে। নেওয়ার সম্প্রদায় কাঠমান্ডু উপত্যকার প্রাচীন বাসিন্দা হিসেবে পরিচিত। তারা শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, সঙ্গীত ও সাহিত্যে অসাধারণ অবদান রাখে। তাদের হাতে নির্মিত মন্দির, প্রাসাদ ও বিহার আজও নেপালের ঐতিহাসিক ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত। দ্বাদশ শতাব্দীতে মল্ল রাজবংশের উত্থান নেপালের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। মল্ল শব্দের অর্থ যোদ্ধা বা কুস্তিগির, যা তাদের সামরিক দক্ষতার প্রতীক। এই রাজবংশ প্রায় ৬ শতাব্দী ধরে নেপাল শাসন করে এবং তাদের শাসনামল নেপালের শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যের স্বর্ণযুগ হিসেবে খ্যাতি অর্জন করে। মল্লযুগে কাঠমান্ডু উপত্যকা ৩টি প্রধান নগর রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে: কাঠমান্ডু বা কান্তিপুর, পাটান বা ললিতপুর এবং ভক্তপুর বা ভদগাঁও। প্রতিটি নগর রাষ্ট্র পৃথক রাজাদের অধীনে পরিচালিত হতো। যদিও এই বিভক্তি রাজনৈতিকভাবে দুর্বলতা সৃষ্টি করেছিল, তবুও সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিল্প ও স্থাপত্যের অভূতপূর্ব বিকাশ ঘটায়। এই সময়ই নেপালের বিখ্যাত দরবার স্কোয়ারসমূহ নির্মিত হয়। কাঠমান্ডু দরবার স্কোয়ার, পাটান দরবার স্কোয়ার এবং ভক্তপুর দরবার স্কোয়ার মল্লযুগের স্থাপত্যকলার অনন্য নিদর্শন। সূক্ষ্ম কাঠ খোদাই, প্যাগোডা শৈলীর মন্দির এবং অলঙ্কৃত প্রাসাদসমূহ এই যুগের শিল্প নৈপুণ্যের সাক্ষ্য বহন করে। নেপালের ঐতিহ্যবাহী প্যাগোডা স্থাপত্য পরবর্তীতে চীন ও জাপানেও প্রভাব বিস্তার করে। মল্লযুগে নেপালে ধর্মীয় সহাবস্থান ছিল অত্যন্ত সুদৃঢ়। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং একই সঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করত। দেবী কুমারী বা জীবন্ত দেবীর পূজা এই সময়ে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এটি নেপালের একটি অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আজও বিদ্যমান। এই যুগে সাহিত্য ও ভাষারও ব্যাপক বিকাশ ঘটে। সংস্কৃত ভাষা ছিল রাজদরবার ও শিক্ষার প্রধান ভাষা, তবে নেওয়ারি ভাষাও সমানভাবে সমৃদ্ধ হয়। নাটক, কবিতা ও ধর্মীয় গ্রন্থ রচনায় মল্ল শাসকদের পৃষ্ঠপোষকতা ছিল অপরিসীম। রাজা সিদ্ধি নারসিংহ মল্ল এবং রাজা যক্ষ মল্ল এই যুগের বিখ্যাত শাসকদের মধ্যে অন্যতম। যক্ষ মল্লের শাসনামলে ভক্তপুর বিশেষভাবে সমৃদ্ধি লাভ করে। তার মৃত্যুর পর রাজ্য বিভক্ত হয়ে ৩টি স্বাধীন নগর রাষ্ট্রে পরিণত হয়। এই বিভক্তি একদিকে সাংস্কৃতিক উন্নয়ন ঘটালেও অন্যদিকে রাজনৈতিক দুর্বলতা সৃষ্টি করে, যা পরবর্তীতে নেপালের একীকরণের পথ প্রশস্ত করে।
মল্লযুগে নেপালের অর্থনীতি কৃষি ও বাণিজ্যের ওপর নির্ভরশীল ছিল। ধান, গম ও যব প্রধান খাদ্যশস্য হিসেবে উৎপাদিত হতো। পাশাপাশি কারুশিল্প, ধাতুশিল্প ও মৃৎশিল্প আন্তর্জাতিক বাজারে বিশেষ সুনাম অর্জন করে। নেপালের মুদ্রা ও বাণিজ্য ব্যবস্থা তিব্বত ও ভারতের সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছিল। এই সময়ই নেপাল আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিব্বত ও চীনের সঙ্গে ধর্মীয় ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হয়। বহু বৌদ্ধ ভিক্ষু ও শিল্পী নেপাল থেকে তিব্বত ও চীনে ভ্রমণ করেন, ফলে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পায়। তবে মল্ল রাজাদের পারস্পরিক দ্বন্দ্ব ক্রমে নেপালকে দুর্বল করে তোলে। তারা নিজেদের মধ্যে যুদ্ধ ও প্রতিযোগিতায় লিপ্ত ছিল, যা রাষ্ট্রের ঐক্যকে বিপন্ন করে। এই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে গোর্খা রাজ্যের শাসক পৃথ্বীনারায়ণ শাহ নেপাল একীকরণের পরিকল্পনা গ্রহণ করেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি পৃথ্বীনারায়ণ শাহ কৌশলগতভাবে কাঠমান্ডু উপত্যকা দখল করেন। ১৭৬৮ সালে কান্তিপুর এবং ১৭৬৯ সালে ভক্তপুর জয় করার মাধ্যমে মল্ল শাসনের অবসান ঘটে। এর ফলে নেপাল একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয় এবং আধুনিক নেপালের ভিত্তি স্থাপিত হয়। মধ্যযুগীয় নেপাল তাই একদিকে ছিল শিল্প ও সংস্কৃতির স্বর্ণযুগ, অন্যদিকে রাজনৈতিক বিভক্তির যুগ। এই সময়ের স্থাপত্য, ভাস্কর্য, ভাষা ও ধর্মীয় ঐতিহ্য আজও নেপালের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিদ্যমান। মল্লযুগের উত্তরাধিকার কেবল নেপালের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। মল্লযুগের পতনের পর নেপালের ইতিহাসে এক নতুন যুগের সূচনা ঘটে, যা আধুনিক নেপালের ভিত্তি স্থাপনের যুগ হিসাবে বিবেচিত। এই অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে গোর্খা রাজ্যের উত্থান, পৃথ্বীনারায়ণ শাহের নেতৃত্বে নেপালের একীকরণ এবং পরবর্তীকালে শাহ ও রানা শাসনের রাজনৈতিক বিবর্তন। এই সময়ে নেপাল একটি বিচ্ছিন্ন রাজ্য থেকে সুসংগঠিত রাষ্ট্রে পরিণত হয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কাঠমান্ডু উপত্যকা তিনটি স্বাধীন নগর রাষ্ট্র কান্তিপুর, পাটান এবং ভক্তপুর দ্বারা শাসিত হচ্ছিল। মল্ল রাজাদের মধ্যে পারস্পরিক বিরোধ ও প্রতিযোগিতা নেপালকে রাজনৈতিকভাবে দুর্বল করে তোলে। এই সুযোগ কাজে লাগান গোর্খার শাসক পৃথ্বীনারায়ণ শাহ। তিনি উপলব্ধি করেছিলেন যে নেপালকে শক্তিশালী করতে হলে একীকরণ অপরিহার্য। ১৭৪৩ সালে গোর্খার সিংহাসনে আরোহণের পর পৃথ্বীনারায়ণ শাহ ধীরে ধীরে পার্শ্ববর্তী রাজ্যগুলো দখল করতে শুরু করেন। তিনি নুয়াকোট দখল করে কৌশলগতভাবে কাঠমান্ডু উপত্যকার বাণিজ্য পথ নিয়ন্ত্রণে আনেন। তার পরিকল্পনা ছিল সুদূর প্রসারী ও সুসংগঠিত। দীর্ঘ সংগ্রামের পর ১৭৬৮ সালে কান্তিপুর এবং ১৭৬৯ সালে ভক্তপুর জয় করে তিনি নেপালকে একীভূত করেন। এই বিজয়ের মাধ্যমে আধুনিক নেপালের জন্ম হয় এবং তিনি আধুনিক নেপালের জনক হিসাবে স্বীকৃতি লাভ করেন। পৃথ্বীনারায়ণ শাহের নীতি ছিল আত্মনির্ভরশীলতা ও স্বাধীনতা রক্ষা। তিনি নেপালকে বিদেশি প্রভাব থেকে দূরে রাখতে চেয়েছিলেন। তার বিখ্যাত উক্তি, নেপাল দুই বৃহৎ পাথরের মাঝে থাকা একটি কন্দমূল, ভারত ও চীনের মধ্যবর্তী নেপালের কৌশলগত অবস্থানকে প্রতিফলিত করে। তিনি অর্থনীতি ও প্রতিরক্ষাকে শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দেন এবং বিদেশি বাণিজ্যে সতর্কতা অবলম্বন করেন। তার মৃত্যুর পর শাহ রাজবংশ নেপালের শাসনভার গ্রহণ করে। তবে উত্তরাধিকার সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করে। রাজদরবারে ষড়যন্ত্র ও ক্ষমতার লড়াই বৃদ্ধি পায়। এর ফলে রাজশক্তি দুর্বল হয়ে পড়ে এবং প্রশাসনিক কার্যক্রমে বিশৃঙ্খলা দেখা যায়। এই অস্থিরতার প্রেক্ষাপটে ১৮১৪ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নেপালের সংঘর্ষ শুরু হয়, যা অ্যাংলো নেপাল যুদ্ধ নামে পরিচিত। গোর্খালি সেনাদের অসাধারণ সাহসিকতা সত্ত্বেও ১৮১৬ সালে নেপাল পরাজিত হয়। যুদ্ধের পর স্বাক্ষরিত সুগাউলি চুক্তির মাধ্যমে নেপাল কুমায়ুন, গারওয়াল, সিকিম এবং তরাই অঞ্চলের কিছু অংশ হারায়। তবে এই চুক্তির মাধ্যমে নেপালের স্বাধীনতা বজায় থাকে এবং আধুনিক সীমানা নির্ধারিত হয়। এই যুদ্ধের পর ব্রিটিশদের সঙ্গে নেপালের কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গোর্খা সৈন্যদের বীরত্বে মুগ্ধ হয়ে ব্রিটিশরা তাদের সেনাবাহিনীতে নিয়োগ দিতে শুরু করে। গোর্খা সৈন্যরা পরবর্তীকালে বিশ্বজুড়ে সাহসিকতার জন্য খ্যাতি অর্জন করে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নেপালের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, ১৮৪৬ সালের কোট হত্যাকাণ্ড। এই রক্তক্ষয়ী ঘটনার মাধ্যমে জং বাহাদুর রানা ক্ষমতা দখল করেন এবং রানা শাসনের সূচনা করেন। তিনি প্রধানমন্ত্রী হিসাবে বংশানুক্রমিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যেখানে রাজা ছিলেন নামমাত্র শাসক এবং প্রকৃত ক্ষমতা রানা পরিবারে কেন্দ্রীভূত ছিল।
রানা শাসন প্রায় 1 শতাব্দী স্থায়ী হয়। এই সময়ে নেপাল বহির্বিশ্ব থেকে অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শিক্ষা, রাজনীতি এবং প্রশাসনে সাধারণ জনগণের অংশগ্রহণ সীমিত ছিল। তবে কিছু আধুনিক সংস্কারও গৃহীত হয়। জং বাহাদুর রানা ইউরোপ সফর করেন এবং পাশ্চাত্য প্রশাসনিক কাঠামো দ্বারা প্রভাবিত হয়ে নেপালে আইন ও শাসন ব্যবস্থায় পরিবর্তন আনেন। 1854 সালের মুলুকি আইন নেপালের প্রথম লিখিত আইন সংহিতা হিসাবে পরিচিত। রানা যুগে কাঠমান্ডুতে বহু প্রাসাদ, সড়ক ও স্থাপনা নির্মিত হয়, যা ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রভাব বহন করে। যদিও এই উন্নয়ন প্রধানত শাসক গোষ্ঠীর স্বার্থে সীমিত ছিল, তবুও তা নেপালের আধুনিকরণের প্রাথমিক ভিত্তি স্থাপন করে। 20 শতকের শুরুতে বিশ্ব রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নেপালেও জানবাদী চেতনার উন্মেষ ঘটে। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রভাবে নেপালি জনগণের মধ্যে স্বাধীনতা ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। নেপালি কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল রানা শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। 1950 সালে রাজা ত্রিভুবন গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন দেন এবং ভারতে আশ্রয় গ্রহণ করেন। ব্যাপক জন আন্দোলন ও আন্তর্জাতিক চাপে 1951 সালে রানা শাসনের অবসান ঘটে। এর মাধ্যমে নেপালে সাংবিধানিক রাজতন্ত্র ও গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়। রানা শাসনের পতনের পর নেপাল আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে অগ্রসর হতে শুরু করে। রাজনৈতিক দল গঠন, শিক্ষা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে দেশটি নতুন যুগে প্রবেশ করে। তবে রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং শাসন ব্যবস্থার দুর্বলতা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে। 20 শতকের মধ্যভাগ থেকে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত সময়কাল নেপালের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক যুগ হিসেবে বিবেচিত। এই সময়ে 20টি শতাব্দী প্রাচীন রাজতান্ত্রিক শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হয় এবং অবশেষে একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। রাজনৈতিক সংগ্রাম, সামাজিক পরিবর্তন, বিপ্লব এবং সংবিধান প্রণয়নের মধ্যে দিয়ে নেপাল তার আধুনিক পরিচয় নির্মাণ করে। 1951 সালে রানা শাসনের অবসানের পর নেপালে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাজা ত্রিভুবনের নেতৃত্বে নেপাল নতুন রাজনৈতিক যাত্রা শুরু করে। বহু দশক ধরে রানা পরিবারের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর উত্থান, বিশেষ করে নেপালি কংগ্রেসের ভূমিকা গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই সময় জনগণের মধ্যে স্বাধীনতা, অধিকার ও প্রতিনিধিত্বের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। 1955 সালে রাজা ত্রিভুবনের মৃত্যুর পর তার পুত্র রাজা মহেন্দ্র সিংহাসনে আরোহণ করেন। তার শাসনামলে নেপাল আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠে। 1955 সালে নেপাল জাতিসংঘের সদস্যপদ লাভ করে, যা দেশটির কূটনৈতিক মর্যাদা বৃদ্ধি করে। তবে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেশিদিন স্থায়ী হয়নি। 1960 সালে রাজা মহেন্দ্র সংসদ ভেঙে দিয়ে সরাসরি ক্ষমতা গ্রহণ করেন এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। এরপর তিনি পঞ্চায়েত ব্যবস্থা নামে একটি দলবিহীন রাজনৈতিক কাঠামো চালু করেন। 1962 সালের সংবিধানের মাধ্যমে এই ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায়। পঞ্চায়েত ব্যবস্থায় রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং জনগণের রাজনৈতিক স্বাধীনতা সীমিত ছিল। যদিও এই সময় শিক্ষা, সড়ক নির্মাণ ও প্রশাসনিক উন্নয়ন ঘটে, তবুও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ায় জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। 1972 সালে রাজা মহেন্দ্রের মৃত্যুর পর তার পুত্র রাজা বীরেন্দ্র সিংহাসনে আরোহণ করেন। তিনি শান্তিপ্রিয় ও সংস্কারমুখী শাসক হিসেবে পরিচিত ছিলেন। 1980 সালে গণভোটের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা বহাল রাখা হলেও কিছু সংস্কার আনা হয়, তবুও গণতন্ত্রপন্থী আন্দোলন থামেনি। 1990 সালে ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটে। এই আন্দোলন জন আন্দোলন 1 নামে পরিচিত। রাজা বীরেন্দ্র নতুন সংবিধান প্রণয়ন করেন, যার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র ও সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1990 সালের সংবিধান নেপালের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এতে মৌলিক অধিকার ও আইনের শাসন নিশ্চিত করা হয়। তবে গণতন্ত্র প্রতিষ্ঠার পরও নেপাল রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত হতে পারেনি। দুর্নীতি, দারিদ্র্য ও বৈষম্যের কারণে জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। এই প্রেক্ষাপটে 1996 সালে নেপালের কমিউনিস্ট পার্টি মাওবাদী একটি সশস্ত্র বিদ্রোহ শুরু করে, যা মাওবাদী গণযুদ্ধ নামে পরিচিত। এই সংঘাত প্রায় 1 দশক স্থায়ী হয় এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। দেশের অর্থনীতি ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2001 সালের 1 জুন নেপালের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা ঘটে, যা রাজপ্রাসাদ হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনায় রাজা বীরেন্দ্র সহ রাজপরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। সরকারি প্রতিবেদনে বলা হয়, যুবরাজ দীপেন্দ্র এই হত্যাকাণ্ড ঘটান। তার মৃত্যুর পর রাজা জ্ঞানেন্দ্র সিংহাসনে আরোহণ করেন। এই ঘটনা দেশজুড়ে গভীর শোক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে।
রাজা জ্ঞানেন্দ্র ক্রমশ ক্ষমতা কেন্দ্রীভূত করতে থাকেন এবং 2005 সালে সরাসরি শাসন জারি করেন। তিনি গণতান্ত্রিক সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর ফলে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ে এবং রাজনৈতিক দলগুলো মাওবাদীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে। 2006 সালে জন আন্দোলন 2 বা গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা হয়। এই আন্দোলনের ফলে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন এবং সংসদ পুনর্বহাল করা হয়। একই বছর সরকার ও মাওবাদীদের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা সমগ্র শান্তি চুক্তি নামে পরিচিত। এর মাধ্যমে দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটে এবং শান্তির নতুন অধ্যায় শুরু হয়। 2008 সালে নেপালের গণপরিষদ রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করে। এর ফলে নেপাল আনুষ্ঠানিকভাবে একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রায় 240 বছরের শাহ রাজবংশের শাসনের অবসান ঘটে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেপালের রাজনৈতিক ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন আনে। গণপরিষদ নতুন সংবিধান প্রণয়নের দায়িত্ব গ্রহণ করে। দীর্ঘ বিতর্ক ও রাজনৈতিক আলোচনার পর 2015 সালে নতুন সংবিধান গৃহীত হয়। এই সংবিধান অনুযায়ী নেপাল 7টি প্রদেশে বিভক্ত একটি ফেডারেল রাষ্ট্রে পরিণত হয়। এতে ধর্মনিরপেক্ষতা, মৌলিক অধিকার, লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়। তবে সংবিধান প্রণয়নের সময় মাধেশী ও অন্যান্য জাতিগত গোষ্ঠীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা প্রতিনিধিত্ব ও আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে। তা সত্ত্বেও সংবিধান নেপালের গণতান্ত্রিক অগ্রযাত্রার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। 2015 সালে নেপাল ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হয়, যাতে হাজার হাজার মানুষ নিহত হয় এবং ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়। এই দুর্যোগ দেশটির অর্থনীতি ও অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করলেও জাতীয় ঐক্য ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়া হয়। বর্তমানে নেপাল একটি সার্বভৌম, আনুষ্ঠানিক এবং ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দেশটির রাজনৈতিক কাঠামো সংসদীয় গণতন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। নেপাল আন্তর্জাতিক অঙ্গনে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সক্রিয় ভূমিকা পালন করছে। অর্থনৈতিকভাবে নেপাল কৃষি, পর্যটন এবং প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। মাউন্ট এভারেস্ট সহ হিমালয়ের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেশটিকে বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা নেপালের ভবিষ্যৎ উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক থেকে বর্তমান সময় পর্যন্ত নেপালের ইতিহাস উন্নয়ন, পুনর্গঠন, রাজনৈতিক পুনর্বিন্যাস এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্যের এক জটিল কিন্তু তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। 2015 সালে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে নেপাল আনুষ্ঠানিকভাবে একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। এই সংবিধান শুধু একটি আইনি দলিল নয়, বরং দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গৃহযুদ্ধ, আন্দোলন এবং সামাজিক রূপান্তরের এক ঐতিহাসিক ফসল। এর মাধ্যমে নেপাল একটি নতুন যুগে প্রবেশ করে, যেখানে অন্তর্ভুক্তিমূলক শাসন, আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। 2015 সালের সংবিধান অনুযায়ী নেপাল 7টি প্রদেশে বিভক্ত হয়। এই প্রাদেশিক কাঠামো কেন্দ্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করে। সংবিধানে ধর্মনিরপেক্ষতা, মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং সামাজিক ন্যায় বিচারের নিশ্চয়তা প্রদান করা হয়। তবে সংবিধান প্রণয়নের পরপরই তরাই অঞ্চলের মাধেসি ও থারু জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা প্রতিনিধিত্ব, নাগরিকত্ব এবং সীমান্ত পুনর্নির্ধারণের দাবিতে আন্দোলন শুরু করে। এর ফলে রাজনৈতিক উত্তেজনা ও সীমান্তে অচলাবস্থা সৃষ্টি হয়, যা দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব ফেলে। একই বছরে নেপাল ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হয়। 2015 সালের 25শে এপ্রিল সংগঠিত 7.8 মাত্রার ভূমিকম্পে প্রায় 9000 মানুষের প্রাণহানি ঘটে এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়ে। কাঠমান্ডু উপত্যকার বহু ঐতিহাসিক মন্দির, প্রাসাদ ও ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস হয়ে যায়। এই দুর্যোগ নেপালের ইতিহাসে এক গভীর মানবিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করলেও জাতীয় ঐক্য ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু হয়। বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ও সংস্থা নেপালকে পুনর্গঠনে সহায়তা করে, যা দেশটির অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিকভাবে 2017 সাল নেপালের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
নতুন সংবিধানের অধীনে প্রথমবারের মতো স্থানীয় প্রাদেশিক ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমে ফেডারেল কাঠামো বাস্তবায়নের পথ সুগম হয়। কমিউনিস্ট জোটের বিজয়ের মাধ্যমে খড়গপ্রসাদ শর্মা ওলি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, জলবিদ্যুৎ প্রকল্প এবং ডিজিটাল সংযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। তবে রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই বারবার সরকার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। নেপালের অর্থনীতি মূলত কৃষি, পর্যটন, প্রবাসী আয় এবং জলবিদ্যুৎ সম্ভাবনার উপর নির্ভরশীল। কৃষিখাত দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর জীবিকার উৎস। ধান, ভুট্টা, গম ও ডাল প্রধান কৃষিপণ্য হিসেবে উৎপাদিত হয়। পর্যটন নেপালের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা পর্বতমালা এবং লুম্বিনী, যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, প্রতি বছর লাখোধিক পর্যটককে আকর্ষণ করে। জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নেপালের বিপুল সম্ভাবনা রয়েছে। হিমালয় থেকে নেমে আসা অসংখ্য নদী দেশটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় বিদ্যুৎ উৎপাদনকারী রাষ্ট্রে পরিণত করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে নেপাল প্রতিবেশী দেশ ভারত ও চীনের সঙ্গে যৌথভাবে বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে দেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে নেপাল একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করে, যা ভারত ও চীনের মধ্যে সমতা হিসেবে পরিচিত। ভৌগোলিক অবস্থানের কারণে এই দুই শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা নেপালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে নেপালের প্রধান অংশীদার, অন্যদিকে চীন অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে। নেপাল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণের মাধ্যমে আঞ্চলিক সংযোগ জোরদার করার চেষ্টা করছে। 2020 সালে কোভিড-19 মহামারী নেপালের অর্থনীতি ও জনজীবনে গভীর প্রভাব ফেলে। পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রবাসী আয়ের প্রবাহ কমে যায়। তবে সরকারের উদ্যোগ, আন্তর্জাতিক সহায়তা এবং জনসচেতনতার মাধ্যমে দেশটি ধীরে ধীরে পরিস্থিতি কাটিয়ে ওঠে। মহামারীর অভিজ্ঞতা নেপালের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরে। সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে নেপাল বহুজাতিক, বহুভাষিক ও বহুধর্মীয় একটি রাষ্ট্র। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, কিরাত এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ পার্থিব সহাবস্থানে বসবাস করে। দশাইন, তিহার, বুদ্ধ জয়ন্তী এবং হোলি নেপালের প্রধান উৎসব। এই উৎসবগুলো দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রতীক। শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রেও নেপাল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তি, উদ্যোগ এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করছে। ফলে নেপালের মানব সম্পদ উন্নয়ন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। পরিবেশগত দিক থেকে নেপাল জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। হিমবাহ গলন, ভূমিধস ও বন্যা দেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সরকার পরিবেশ সংরক্ষণ, বনায়ন এবং টেকসই উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে। নেপাল বিশ্বের অন্যতম সফল বন সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। বর্তমান সময়ে নেপাল একটি গতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছে। যদিও রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং প্রাকৃতিক দুর্যোগ দেশটির উন্নয়নে চ্যালেঞ্জ সৃষ্টি করে, তবু জনগণের দৃঢ় মনোবল ও আন্তর্জাতিক সহযোগিতা দেশটিকে অগ্রগতির পথে পরিচালিত করছে। গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে নেপাল তার ভবিষ্যৎ নির্মাণে অবিচল রয়েছে।